নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতা পদ্মকে বলতে থাকে, এটা চালিয়ে যা পদ্ম, এই লড়াইটা তোর একার, আর তোকে এই লড়াইটা লড়ে যেতেই হবে পদ্ম, তোকে বাঁচতে হবে পদ্ম, তুই মরে গেলে সব শেষ। তারা অসুর তারা জিতে যাবে আর দেবী শক্তির বিনাশ হবে। তোর পাশে আছে পদ্ম, সমাজের সবাই তোর পাশে আছে, তুই উঠে দাঁড়া পদ্ম। এই সমাজের যে কেউ হোক, সে ডাক্তার হোক, উকিল হোক, অভিনেতা হোক, একজন আয়াও হোক, তার বাঁচার পুরোপুরি অধিকার আছে। তুই আমাদের ছেড়ে চলে যাস না পদ্ম, তুই লড়াইটা চালিয়ে যা। এর পরের মুহূর্তে ডাক্তারবাবু এসে বলেন ওনার কন্ডিশন খুবই খারাপ, প্লিজ একটু বাইরে গিয়ে বসুন। এরপর গীতা সেখান থেকে চলে যায়। ফিরে এসে গীতা কিরণকান্তি ব্যানার্জির আওয়াজ শুনতে পায়। এদিকে কিরণকান্তি ব্যানার্জি মিডিয়ার সামনে বলছেন যে আমাদের শুধু একটা সূত্র পাওয়া গেলেই হবে, এরপর এই অগ্নিজিৎ মুখার্জির মুখোশটা আমরা টেনে ছিঁড়ে ফেলবো সবার সামনে, আর এর পেছনে কে কে জড়িয়ে আছে সেটাও আমরা জেনে যাব। এরপর গীতা মিডিয়ার সামনে এসে বলেন ইনি এনার মতো লোক ন্যায় বিচারের কথা বলছেন, যার ছেলে ওই পদ্মকে মলেস্ট করে তার উপর তাকে খুন করার চেষ্টা করেছিল, আর ইনি পদ্মর হয়ে বিচার চাইতে এসেছেন। বাহ। আর কিরণকান্তি ব্যানার্জি বলেন তোমাদের বাড়ির সব কেচ্ছা আমাদের জানা আছে, বুঝেছো? পর গীতা সবার সামনে বলে আপনার ছেলে যে জেল হাজত বাস করছে সেটা। পর কিরণকান্তি ব্যানার্জি বলেন গীতা মুখ সামলে কথা বলো। আর এইভাবেই কিরণকান্তি ব্যানার্জি আর গীতার মধ্যে তর্ক বিতর্ক হতে লাগে। এরপর ভজন কিরণকান্তি ব্যানার্জিকে বলেন আপনি এদিকে এসুন, আপনি এখান থেকে চলে আসুন। এইদিকে পুলিশ মিডিয়ার লোকেদের বাইরে পাঠিয়ে দেয়। এরপর ভজন গীতাকে বলে তুই শেষ, তোর শ্বশুরমশাইও শেষ, তোর বাড়ির লোকও শেষ। এরপর গীতা ভজনকে বলে এই দালাল। পর ভজন বলে এই গীতা। তখন গীতা বলে রাজনীতির দালাল, আইনের দালাল, কিরণকান্তির দালাল। শ্বশুরমশাই আমাকে শুধু একবার বলুক যে এই কেসটা লড়তে, একবার কনসেন্ট দিক, এরপর তোকে আর তোর কিরণকান্তি ব্যানার্জি যদি কাছাটা আমি খুলে না দিয়েছি তাহলে আমার নামও গীতা এলএলবি নয়। এরপর এইসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর ভজন বলে গীতা তোকে কোর্টে দেখে নেব, দেখিস। পরের মুহূর্তে দেখা যায় গীতা মেহেককে ফোন করে বলে মেহেক তোমাকে একটা কাজ করতে হবে। এরপর মেহেক বলে হ্যাঁ বলো না গীতা বৌদি, আমি আমার পাপার জন্য সব কিছু করতে রাজি আছি, কৃপানকেও বিয়ে করতে রাজি আছি। তখন গীতা বলে হ্যাঁ সেটাই করতে হবে। আর মেহেক বলে কি বলছো তুমি? তখন গীতা বলে না বিয়েটা করতে হবে না, কিন্তু হ্যাঁ ভালোবাসার নাটক করতে হবে। ওর গীতা মেহেকের ফোনে সেই নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দেয় এবং ফোন করে বলে কৃপানকে ফোন করতে। তখন মেহেক বলে কিন্তু ওর কাছে ফোন। গীতা বলে এইসব তথ্য জানতে যেও না মেহেক। পর মেহেককে বলে মেহেক সাবধানে, কেউ যেন টের না পায়। এরপর মেহেক সেই নাম্বারে ফোন করে বলে হ্যালো কৃপান ব্যানার্জি বলছেন? তখন ওই লোকটি বলে আপনি এই নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? এরপর কৃপানকে সেই লোকটি গিয়ে বলে যে মেহেক নামে কেউ একজন আপনাকে ফোন করেছে। এরপর কৃপান বলে আপনি কি শিওর, সত্যিই শুনেছেন যে মেহেক? এরপর লোকটি ফোনটি কৃপানকে দিয়ে চলে যায়। এরপর মেহেক বলে আমি মেহেক বলছি। কৃপান বলে তুমি তুমি কেন ফোন করেছো, আর এই নাম্বারটাই বা কোথায় পেলে, বলো, উত্তর দিচ্ছ না কেন? আর কৃপান বলে আর তাছাড়া তুমি আমাকে ফোন করেছি বলো, ও বুঝলাম, আমি জেল হাজত বাস করছি, এখন ক্রিমিনাল সেজে এখানে বসে আছি, এইসব কথা শোনাতেই তো আমাকে ফোন করেছো তাই তো? এরপর মেহেক বলে না কৃপান, আমি তোমাকে খুব মিস করছি, আসলে আমি তো খুব সাধারণ মেয়ে, তাই তোমাকেই ভালোবেসেছিলাম, আর তাই তোমাকেই এখন অবধি ভুলতে পারিনি। জানো তো আমাদের বিয়েটা হয়ে গেলেই ভালো হতো, গীতা বৌদি যে কেন এরকমটা করতে গেল, সব করার কোনো দরকার ছিল না। কৃপানকে ফোন করে সব বিষয়ে জানতে চেয়েছিল কোনো কিছু একটা তথ্য পাওয়া যায় কিনা, কৃপানকে ভুলিয়ে ভালিয়ে তার মুখ থেকে কিছু বের করা যায় কিনা। কিন্তু প্রথমবারের মতো কৃপান কিছুই বলল না। কৃপান বলল যে জেলে বসে আমি একটা ছক কষেছি, কিছুদিনের মধ্যেই আমি এখান থেকে ছাড়া পেয়ে যাব। এরপর মেহেক বলে কি প্ল্যান করেছো? আর কৃপান কিছু বলতে যাবেই এমন সময় সে থমকে যায় এবং মেহেককে বলে না সেসব না হয় তোমাকে পরে বলবো। এরপর মেহেক বলে তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? কৃপান বলে না সেই কথা নয়, আগে তোমার উপর ভরসাটা জাগুক, তারপর না হয় আমি তোমাকে সবটা বলবো। এরপর মেহেক ফোনটা রেখে দেয়।
তখন কৃপান এটাই ভাবতে লাগে যে মেহেক এই নাম্বারটা কোথা থেকে পেল। এরপর মেহেক গীতাকে ফোন করে জানায়, প্রেমের প্রথম ধাপটা আমি সেরে ফেললাম। গীতা বলে, কিছু জানতে পেরেছো? মেহেক বলে, না আপাতত তো নয়, কিন্তু হ্যাঁ শীঘ্রই সবটা জেনে যাব। পর গীতা বলে, কিছু সন্দেহ করিনি তো? তখন মেহেক বলে, না, ও আর কি করে সন্দেহ করবে, ও তো একটা বোকা ছেলে। অন্য মুহূর্তে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জিকে বিদ্যুৎ এসে বলে, চলুন স্যার, আপনাকে কোর্টে যেতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ সে তো যেতেই হবে, আমি ভুলে গিয়েছিলাম, আজকে একটা কোর্টে কেসও আছে, জজ সাহেবের সামনে আমাদের সেই রায়টাও জানতে হবে, বিকেলে একটা প্রপার্টি কেসও আছে। পর বিদ্যুৎ অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, স্যার আপনি এটা কি বলছেন? আপনাকে তো আজকে কোর্টে তোলা হবে, পদ্মরানী দাসের খুনের মামলায় আপনাকে কোর্টে দাঁড় করানো হবে। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ তাই তো, ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি খুন করিনি। এরপর বড়বাবু এসে বলেন, আপনি একজন অ্যাডভোকেট নন, একটা মেয়েকে হত্যা করার চেষ্টা করেছেন। বাইরে লোকেরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। পর অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলেন, আমি তোমাদের মতো অফিসারদের সাথে কথা বলি না, অ্যান্ড জাস্ট শাট আপ। আমি দরকার পড়লে আরও বড় উচ্চ স্তরে যাব, এই কেসটা আমিই জিতব। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।